আমাদের শহীদ ভাইদের যে আত্মত্যাগ, এই আত্মত্যাগগুলো এক একটা আমাদের জন্য অনুপ্রেরণা, এবং এই অনুপ্রেরণা থেকেই আমাদেরকে সামনে আগাতে হবে এবং এই দেশকে সঠিকভাবে সংস্কার করতে হবে। এই দেশকে সংস্কার করার দায়িত্ব শুধুমাত্র সরকারের নয়, আমার আপনার এই রাষ্ট্রের সকলের। আপনারা একটা জিনিস মনে রাখবেন, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন কোনো সরকারি ফাউন্ডেশন না, এটি একটি বেসরকারি ফাউন্ডেশন, এবং আমাদের আহত এবং শহীদ ভাই বোনদের রক্তের মর্যাদার এতটুকু অসম্মান হলে সবার প্রথমে এই ফাউন্ডেশনই সরকারের সমালোচনা করবে এবং সরকারের প্রতিবাদ করবে। আমরা প্রতিনিয়ত ফাউন্ডেশন থেকে কাজ করে যাচ্ছি যাতে করে আমরা আমাদের শহীদ এবং আহত ভাই বোনদের যে কোনো রকম প্রয়োজনে তাদেরকে সাহায্য করতে পারি। ইতিমধ্যেই আমাদের জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের ওয়েবসাইট ক্রিয়েট করা হয়েছে। ওয়েবসাইটের নাম আমি যদি বলি jssfbd.com। সেখানে সেই ওয়েবসাইটের মাধ্যমে আহতরা বা শহীদদের পরিবাররা যে কোনো রকম সমস্যা আমাদের কাছে পৌঁছাতে পারবে। তাছাড়াও আমরা ওয়েবসাইটের পাশাপাশি আমাদের হটলাইন নাম্বার খুব দ্রুতই চালু করছি, যাতে করে আমরা আমাদের আহত ভাই বোনদের এবং শহীদদের পরিবারের খোঁজ খবর এবং তাদের সাথে যোগাযোগ স্থাপন করতে পারি। শেষ খবর পাওয়া পর্যন্ত স্বাস্থ্য বিষয়ক কেন্দ্রীয় উপকমিটি থেকে আমি যেটি শেষ খবর পেয়েছি তাদের থেকে একটি প্রাইমারি লিস্ট আমি পেয়েছি, যেখানে 28,000 প্লাস আহত আছে এবং 1583 জন শহীদ রয়েছে। এই তালিকাটি এখনো চূড়ান্ত নয়, এখানে যাচাই বাছাইয়ের কিছু কাজ চলছে এবং এই তালিকার উপর ভিত্তি করেই আমরা আমাদের বর্তমান যে কার্যক্রম সেটি চালাচ্ছি। এই তালিকা এবং আমরা নিজেদের ভলান্টিয়ারদের মাধ্যমে ভেরিফিকেশন করে যে তথ্যগুলো ম্যাচ করতে পারতেছি, সেই তথ্যগুলোর বেসিস করে আমরা আমাদের যে কার্যক্রম আছে সেটি পরিচালনা করছি। ধন্যবাদ জানাতে চাই 24-এর উত্তরা সংগঠনকে। এটি একটি অভিভাবকদের সংগঠন এবং আপনারা দেখেছেন আমাদের অভিভাবকরা কতটা স্বতঃস্ফূর্তভাবে এই আন্দোলনে আমাদের সাথে একাত্মতা প্রকাশ করেছে, এবং এই রকম বীর অভিভাবকদের কারণেই বীর আব্দুল্লাহ, জাবির এবং রানাদের মতন বীররা এই দেশে তৈরি হয়েছে। আমি সেলুট জানাই এই সকল অভিভাবক বৃন্দদেরকে, যারা ত্যাগ স্বীকার করেছে এবং যারা তাদের নিজেদের স্বার্থ চিন্তা না করে দেশের স্বার্থে তাদের সন্তানকে বড় করেছেন। এছাড়াও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন সবসময় সকল আহত এবং শহীদদের জন্য কাজ করে যাচ্ছে। যে কোনো রকম সমস্যার জন্য আপনারা সরাসরি চাইলে আমাদের অফিসেও যোগাযোগ করতে পারেন। আমাদের অফিস ইতিমধ্যে নেওয়া হয়েছে শাহবাগে, সেটি আমাদের ওয়েবসাইটে পাবলিশ করা হয়েছে আমাদের অফিসের অ্যাড্রেস। সেখানের মাধ্যমে আপনারা অফিসের অ্যাড্রেস নিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমি বেশি কথা বলতে চাই না, যেহেতু আজকে এখানে আমাদের সাংবাদিক ভাইরা আছে। যদি আমাদের সাংবাদিক ভাইরা আমাদের ফাউন্ডেশন সম্পর্কে কিছু জানতে চান বা প্রশ্ন করতে চান, আপনারা চাইলে এখানে করতে পারেন। যে তালিকা এখন করা হয়েছে সেই তালিকা অবশ্যই আমরা আমাদের নিজেদের মতন করে জাস্টিফাই করব। সারা দেশে আমাদের ভলান্টিয়ার নিয়োগ দেওয়ার কার্যক্রম চলমান আছে এবং বিভিন্ন জেলাতে বিভিন্ন বিভাগ ভিত্তিক আমরা কমিটি করতেছি যারা এইসব বিষয়ে স্পেশালিস্ট, এবং তাদের মাধ্যমে আমরা আমাদের এই যে তালিকাগুলো পাচ্ছি সেই তালিকাগুলো যাচাই বাছাই করে আমরা ফাইনাল একটা তালিকা তৈরি করবো ইনশাআল্লাহ। কিন্তু এখনো পর্যন্ত বিভিন্ন হাসপাতাল অনেকেই আছে যারা এখনো পর্যন্ত তারা লিস্টেড না, সেটা মনে করার আগে তারা হাসপাতাল থেকে কিভাবে বের হবে এটা নিয়েও ক্রাইসিসটা হয়ে গেছে। এখনো সংখ্যায় কম, সবাই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারছে না, আপনাদের সঙ্গে যোগাযোগ করতে পারছে না, অনেকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করার চেষ্টা করছে। যেমন গতকালকে আমাদের গ্রুপে আমরা একজন স্টুডেন্টকে পেলাম, যে স্টুডেন্ট সে হচ্ছে আমাদেরকে হোয়াটসঅ্যাপে জানাচ্ছিল যে এখন পর্যন্ত তাকে কোনো খবর দেওয়া হয়নি এবং ব্যাকআপ শেষ হয়ে গেছে।
তার 2 দফা অপারেশন করেছে, বিভিন্নভাবে তাকে অন্যরা বিভিন্ন নতুনভাবে তাকে সহায়তা করে। তো এখনো পর্যন্ত এই রোগে যারা সাফার করছে তাদেরকে নিয়ে কমিটি কি কাজ করে সেটা একটু জানান। আমরা আমাদের পক্ষ থেকে যথেষ্ট চেষ্টা করে যাচ্ছি তাদের খোঁজখবর রাখার জন্য। আমরা যদি আরো এফিশিয়েন্ট ভাবে তাদের খোঁজখবর রাখতে পারি, তার জন্যই আমাদের ওয়েবসাইট এবং আমাদের হটলাইন নাম্বার চালু করা। আশা করছি খুব দ্রুতই হটলাইন নাম্বার চালু হয়ে যাবে এবং প্রাইমারি ভাবে এখন চাইলে তারা ওয়েবসাইটের মাধ্যমে আমাদের কাছে তথ্যগুলো প্রেরণ করতে পারে। এখানে যে 6টা দাবির কথা বলা হয়েছে তার মধ্যে কর্মসংস্থানের একটা বিষয় রয়েছে। আমি 6টা দাবির প্রেক্ষাপটে আপনার বক্তব্য শুনেছি। কর্মসংস্থানের প্রেক্ষাপট বলা আছে এবং আপনারা জানেন আমাদের ফাউন্ডেশনের একটি মেইন কি পয়েন্ট হলো যারা শহীদ হয়েছে তাদের পরিবার এবং যারা আহত হয়েছে তাদেরকে পুনর্বাসনের জন্য যা করণীয় তা করা। তো পুনর্বাসনের ক্ষেত্রে কর্মসংস্থানও একটি ভালো পদ্ধতি এবং আরো বিভিন্ন পদ্ধতি রয়েছে। সেটি আমরা যখন পুনর্বাসন কার্যক্রম চালু করব তখন আমরা এগুলো নিয়ে চিন্তা ভাবনা করব। আর স্নেহ, নিশ্চয়ই আপনি আমাকে এই মুহূর্তে আপনার কাছে প্রশ্ন যেটা আমি সার্জিসের কাছেও করেছি, সেটা হচ্ছে এই জুলাই গণঅভ্যুত্থানের পিরিয়ডটাতে সরকার চেয়েছিল যাতে সেটা কোনোভাবে সারাউন্ডেড না হয়, তারা যাতে বিপদে না পড়ে। সেক্ষেত্রে যারা আহত ছিলেন তৎকালীন সময়, বিশেষ করে 5 আগস্টের পূর্বে, তাদেরকে বিভিন্নভাবে নামে বেনামে বিভিন্ন মেডিকেল সার্টিফিকেট দিয়ে হাসপাতাল থেকে রিলিজ করতে বাধ্য করা হয়েছিল। তো এই সময়টাতে এসে যেহেতু এতগুলো সময় চলে গেছে, তদন্তের বিষয় আছে, অনেকগুলো বিষয় চলে আসে, সেই সমস্ত যারা আছে তাদের একটা কমপ্লেইন যে আমাদেরকে দেখা গেছে আমি আহত হয়েছি গুলি খেয়ে, কিন্তু আমাদের এখন দেওয়া হচ্ছে আমাশার মেডিকেল রিপোর্ট। সেই ক্ষেত্রে আপনারা যেহেতু একটা দায়িত্বে আছেন, কোনো ব্যবস্থা নেবেন কিনা বা তেমন কোনো কিছু চিন্তা করেছেন কিনা এখন পর্যন্ত? সংশ্লিষ্ট আরেকটা সাথে যোগ করতে চাই এইভাবে, যারা নিহত হয়েছে তাদের তালিকাগুলো আমরা মনে মনে পাচ্ছি, সেখানে বিভিন্ন জায়গায় বিভিন্ন তথ্য পাওয়া যায়। আমরা চাইলে সরকারিভাবে আপনাদের একটা তথ্য আসুন, প্রতিষ্ঠানিক প্রাদেশিক কিছু তথ্যগুলো আপনারা পাচ্ছেন, সেগুলো আপনারা সংরক্ষণ করছেন কিনা, কোনো ডাটাবেস বিশেষ করে আপনাদের ওয়েবসাইটের ক্ষেত্রে। দুটো প্রশ্নের উত্তর যদি আপনাকে প্রশ্ন করতে। জি, আপনি প্রথমে যেটি প্রশ্ন করেছেন যে যারা 5 আগস্টের আগে হেনস্থার শিকার হয়েছে বা মেডিকেল থেকে অন্য রিজন দেখিয়ে বের করে দেওয়া হয়েছে, আমরা তাদের সাথে যোগাযোগ স্থাপন করছি এবং আমাদের ফাউন্ডেশনের দায়িত্ব এটি যে আমরা তাদের থেকে সম্পূর্ণ ইনফরমেশন নিয়ে আমরা সরকারের কাছে সেটি হস্তান্তর করব। তারপর সরকার তার সেটি নিয়ে কি ডিসিশন নেয় সেটি সরকারের বিষয়, এটা আমাদের প্রাইমারি দায়িত্ব। আমরা তাদের থেকে ইনফরমেশন নিয়ে সেটি এক জায়গায় করে আমরা সরকারকে দিচ্ছি। আর দ্বিতীয় কোশ্চেনটা কি জানা করেছিলেন, তো আমাকে একটু কলম দেন। দ্বিতীয় প্রশ্নটা ছিল, আপনারা তো অবশ্যই বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন তথ্যগুলো নিচ্ছেন, এই যে তথ্যগুলো নিচ্ছেন কোন সূত্রে নিচ্ছেন, যেটা আপনি একটা ওয়েবসাইটের কথা আমাকে অলরেডি বললেন, তো ভ্যালিডেশনের জায়গা থেকে আমরা যারা গণমাধ্যম আছি তাদের জানার সুবিধার জন্য সেই তথ্যগুলো ওয়েবসাইটে আপনারা উল্লেখ করবেন কিনা, স্পষ্ট করে এই বিষয়ে সিদ্ধান্ত হয়েছে? হ্যাঁ, অবশ্যই। জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি রক্ষা করাও আমাদের ফাউন্ডেশনের একটি বড় দায়িত্ব এবং আমাদের ওয়েবসাইটে আমরা সেই বিষয় নিয়ে কাজ করে যাচ্ছি যে আমাদের কাছে যা যা ডকুমেন্টস আছে সেগুলো আমরা পাবলিকলি আমাদের ওয়েবসাইটের মাধ্যমে সবার জন্য উন্মুক্ত করে দেব। আর আমার মনে হয় আর কোনো কোশ্চেন নেই। ধন্যবাদ জানাতে চাই আমি 24-এর উত্তরা সংগঠনকে আমাকে উত্তরার যে লিস্টটি রয়েছে সেটি দেওয়ার জন্য। এই লিস্টটি নিয়ে আমি হেলথ মিনিস্ট্রিতে এটি প্রোভাইড করব এবং আমরা আমাদের নিজেদের মতন একটা ভেরিফিকেশন করব, তারপরে এই লিস্ট অনুযায়ী ইনশাআল্লাহ আমরা কার্যক্রম শুরু করব। আজকে যে লিস্ট পেয়েছি সেই লিস্ট অনুযায়ী উত্তরাতে আমাদের আহতের সংখ্যা 197 জন, শহীদ সংখ্যা ছিল। আচ্ছা, এই যে তালিকা সংশোধন করার জন্য আগামী 6 অক্টোবর পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে, এটা স্বাস্থ্য অধিদপ্তরের একটা ইস্যু। এই ক্ষেত্রে আসলে এই যে উন্মুক্ত থাকবে আগামী 6 অক্টোবর, জুলাই স্মৃতি ফাউন্ডেশনের কি এই জিনিসটা মানে সবসময় উন্মুক্ত থাকবে কিনা, নাকি এই ব্যাপারটা খুব করুন? আগামীকালকে পর্যন্ত হেলথ মিনিস্ট্রির ওয়েবসাইট উন্মুক্ত নতুন করে নাম অন্তর্ভুক্ত করার জন্য, কিন্তু অবশ্যই 6 তারিখের পরে যে কোনো সময়ে যদি নাম অন্তর্ভুক্ত না হয়ে থাকে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা সেটি যথাযথ প্রমাণের ভিত্তিতে আমরা সেটি অন্তর্ভুক্ত করার ব্যবস্থা নেব। জি, আমাদের উত্তরাতে আহত সংখ্যা
আজকে যে লিস্ট পেয়েছি সেই অনুসারে আহত সংখ্যা 197 জন, শহীদ হয়েছেন 28 জন এবং নিখোঁজ হয়েছেন 1 জন। উত্তরাতে আসলে এর আগে কখনোই এরকম ভয়াবহতা আমরা দেখিনি যেটা এই আন্দোলনে দেখেছি, এবং উত্তরার যারা আন্দোলনকারীরা ছিল তারা এই আন্দোলনে অনেক বড় একটি ভূমিকা পালন করেছে। ধন্যবাদ 24-এর উত্তরা সংগঠনকে এত সুন্দর একটি সংবাদ সম্মেলন আয়োজন করার জন্য এবং আমাকে এই লিস্টটি প্রোভাইড করার জন্য। থ্যাংক ইউ।